হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় ভালো আছি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার পর আরও একটা জটিল কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি তোমাদের আবিদ আপু। তো আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটার টপিকের নাম দেখি তোমরা বুঝে গেছো, ঋতু বর্ণন। ওকে, তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ভাষাটা যে যতটা জটিল ছিল তার চেয়ে কিছুটা সহজ আছে, সেই ভরসা দিয়ে আমরা ক্লাস শুরু করছি। তো দেখো, টপিকের নাম হচ্ছে ঋতু বর্ণন। ঋতু বর্ণন মানে কি? ঋতুর বর্ণনা করা, বা আমাদের দেশে যে হচ্ছে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6টা ঋতুর বর্ণনা করা, তাই না? কে লিখেছেন? লিখেছেন আলাউল। ওকে, তো এই আলাউল সম্পর্কে একটু আমাদেরকে জেনে আসতে হবে। আলাউলকে বলা হয়ে থাকে 17 শতকের কবি। কত বলো তো? 17 শতকের কবি, ঠিক আছে? তবে তাকে আসলে এই যে 17 শতকের কবি বলা হচ্ছে, তিনি আসলে কোন যুগের কবি? তিনি হচ্ছে মধ্যযুগের কবি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপু মধ্যযুগ মানে কি? আমাদের যে বাংলা সাহিত্যটা বিকশিত হয়েছে তাকে কয়েকটা পর্বে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই যে মধ্যযুগে যে কবিদের আসলে তোমার প্রকাশ ঘটে, তার মধ্যে একজন অন্যতম প্রধান একজন ছিলেন হচ্ছে আমাদের আলাউল। তো সে হচ্ছে আসলে কোন যুগের কবি? মধ্যযুগের কবি, এটা মনে রাখবা। এখন তোমাদের মনে আরো প্রশ্ন আসতে পারে, আপু মধ্যযুগ কোনটা? আসলে 1200 থেকে যে 1800 খ্রিস্টাব্দটা ছিল, সেই সময়কালটাকে বলা হইতো মধ্যযুগ, এবং এই যুগের মধ্যে আসলে এই আলাউল এই কবিতাটা রচনা করেছিলেন। তাহলে চলো এখন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, আমার মনে হয় যে আমার শিক্ষার্থীরা আমার ক্লাস পছন্দ করার পিছনে তাদের বড় একটা কারণ হচ্ছে আমি আসলে গল্প, স্টোরি বলে তাদেরকে সাহিত্য বা হচ্ছে কবিতা বোঝানোর চেষ্টা করি, তোমাদেরকে আর কি। তো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা শুরু করার আগে আমি তোমাদেরকে একটা ছোট গল্প বলেছিলাম, তো যেটার কারণে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গিয়েছিল। তো এই যে আমাদের ঋতু বর্ণন কবিতাটা, এটার পিছনেও কিন্তু একটা ছোট্ট লাভ স্টোরি আছে। যদি তোমরা শুনতে চাও তাহলে আমি শোনাতে পারি, আমার কোনো সমস্যা নাই। মনে হচ্ছে সবাই শুনতে যাচ্ছ, তাই না? তাহলে চলো শোনাই। তো এই যে আলাউল, তিনি মধ্যযুগের কবি ছিলেন। এই যে ঋতু বর্ণন তার কবিতা, এই কবিতাটা কোত্থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আলাউলের পদ্মাবতী একটা নামে একটা কাব্যগ্রন্থ ছিল, পদ্মাবতী। এটা কি? এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ থেকে আসলে আমাদের যে ঋতু বর্ণন কবিতাটা, সেটা নেওয়া হয়েছে কোত্থেকে? ঋতু বর্ণন, এই পদ্মাবতী কাব্যগ্রন্থের ঋতু বর্ণন খণ্ড থেকে। কোত্থেকে? ঋতু বর্ণন খণ্ড থেকে এই কবিতা নেওয়া হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আপু আমাদের কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী, কিন্তু এখানে হয়তো কোনো মেয়ে নিয়ে কোনো কাহিনী হইতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তবে সেখানে আবার ঋতুর কাহিনী কোত্থেকে আসলো, ঋতু বর্ণন কোত্থেকে আসলো? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না? আচ্ছা দেখো, তো সেই জিনিসটা আসলে তোমাদেরকে এখন আমি বুঝাবো। তো এই যে পদ্মাবতী কাব্যগ্রন্থ, এটা কিন্তু একটা অনুবাদ গ্রন্থ, অর্থাৎ আলাউল নিজে কিন্তু এটা লেখে নাই। সে হচ্ছে একজন ফার্সি লেখক, যার নাম হচ্ছে জয়নুদ্দিন। তার হচ্ছে পদ্মাবত নামা নামে একটা কাব্যগ্রন্থ ছিল, সেটাকে তিনি ট্রান্সলেশন করে বাংলায় লিখেছেন। তো এটা কিন্তু একটা অনুবাদ গ্রন্থ। আমি লিখে দিচ্ছি, পদ্মাবতী হচ্ছে একটা অনুবাদ গ্রন্থ। অনুবাদ গ্রন্থ। তো এই গ্রন্থের মধ্যে আসলে যিনি নায়ক ছিলেন, অবশ্যই নায়ক নায়িকা তো থাকবে, তাই না? যিনি নায়ক ছিলেন তার নাম ছিল রতন সেন। কি? রতন সেন। যার বাড়ি ছিল কোথায় জানো? ভারতের একটা জায়গায়, যার নাম ছিল চিতোর। চিতোর নামক একটা জায়গার রাজা ছিলেন হচ্ছে আমাদের রতন সেন। কি ছিলেন? সে ছিলেন একজন রাজা। আর আমাদের যিনি নায়িকা, তার নাম কি হবে? সবাই গেস করে ফেলছো তো না? আর তো বলা লাগবে না। যিনি নায়িকা ছিলেন তার নাম ছিল পদ্মাবতী, এবং সে ছিল অসম্ভব সুন্দরী একজন রাজকন্যা। ঠিক আছে, রাজকন্যা। কোথাকার রাজকন্যা? রাজকন্যা ছিল হচ্ছে শ্রীলঙ্কার, যেটাকে সিংহল বলা হইতো। ঠিক আছে, সিংহল বলা হইতো এটাকে। পূর্ববর্তী মানে অনেক আগে শ্রীলঙ্কার পূর্ব নাম কিন্তু সিংহল ছিল।
তো এটাকে বর্তমানে বলা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে। এই শ্রীলঙ্কার রাজকন্যা ছিলেন আমাদের পদ্মাবতী এবং চিতোরের রাজা ছিলেন আমাদের রতন সেন। সো রতন সেন যখন জানতে পারে সিংহলের একজন রাজকন্যা যে অসম্ভব সুন্দরী, তার রূপের বর্ণনা শোনার পর আমাদের নায়ক পাগল হয়ে যায় এবং সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে অনেক ঝড় ঝাপটা সামলিয়ে সেই নায়িকার কাছে চলে যায় তাকে বিয়ে করার জন্য। এবং সেখানে গিয়ে রতন সেন এবং পদ্মাবতী খুব সুন্দর একটা বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়। তো তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পরবর্তীতে রতন সেন তার যে স্ত্রী, তার এখন বিয়ে করার পর তো স্ত্রী হয়ে গেছে, এখন স্ত্রীকে নিয়ে সে আবার চলে আসে কোথায় বলতো? সে চলে আসে তার আপন রাজ্যে চিতোরে। সে চলে আসে তার আপন রাজ্যের চিতোরে। তো সে চিতোরে আসার পর আসলে দেখবা যাদের নতুন নতুন বিয়ে হয় তাদের কাছে এই যে হাজব্যান্ড ওয়াইফের নতুন যে সম্পর্কটা সেটা কিন্তু খুবই মধুর, খুবই মিষ্টি, মাশাল্লাহ খুব সুন্দর একটা মোমেন্ট থাকে। তখন দেখবা সামনে দিয়ে একটা মাছি হাইটা গেল, একটা মশা হাইটা গেল, দৃশ্যটা দুজন একসাথে খুব উপভোগ করে। দেখবা যে মশা একটা কামড় দিছে, এটাও তারা খুব সুন্দর করে উপভোগ করে, কারণ তাদের প্রত্যেকটা মোমেন্টই তখন তাদের কাছে একে একটা রঙিন স্বপ্নের মতো হয়ে যায়। তো আমাদের এই নায়িকা এবং নায়ক যে রতন সেন এবং পদ্মাবতী যখন চিতোরে চলে যায়, তো সেখানে যাওয়ার পর স্বভাবতই তাদের সময় অনেক ভালো কাটতেছিল। সে এত কষ্ট করে তার স্ত্রীকে পাইছে, পদ্মাবতীকে পাইছে, এখন তাদের মধ্যে একটা সুন্দর মধুময় একটা সম্পর্ক তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো সেই সময়টা আসলে ব্যাখ্যা করতে গিয়ে এই যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মধুর একটা মিলন, একটা সুন্দর তাদের সময় কাটতেছে, সেই সময়টাকে আসলে ব্যাখ্যা করতে গিয়ে তিনি ঋতু বর্ণন নামে একটা খণ্ড রচনা করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে প্রত্যেকটা ঋতু যখন পরিবর্তিত হচ্ছিল তখন কিভাবে পদ্মাবতী এবং হচ্ছে আমাদের রতন সেনের যে হচ্ছে তোমার স্বভাব সেটা কিভাবে পরিবর্তিত হচ্ছিল, অথবা তাদের চারিত্রিক ভাবে বা তাদের মানসিক ভাবে তারা কিভাবে প্রকৃতির সাথে কানেক্টেড হয়ে যাচ্ছিল, সেই জিনিসগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাকৃতিক সৌন্দর্য ও মানব মনের অনুভূতির সম্পর্ক এই কবিতায় ব্যাখ্যা করা হয়েছে। ক্লিয়ার বলো এখন ক্লিয়ার কিনা? একদম কিন্তু ক্লিয়ার যে এই কবিতাটা আসলে কোত্থেকে আসছে, পদ্মাবতী কাব্যগ্রন্থেতে কোন জায়গা থেকে এই কবিতার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। তো এটা আসলে এই পুরো কবিতা চলে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা আমাদের মানব মনে কি ধরনের প্রভাব ফেলে এবং প্রকৃতি এবং আমরা মানুষ কিভাবে একে অপরের সাথে কানেক্টেড সেই জিনিসটাই এই কবিতার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ওকে, তাহলে সবার কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মেইন কবিতায় চলে যাব। কবিতা যাওয়ার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে অনুসর্গের ব্যঞ্জন নামে আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে, সেখানে হচ্ছে তোমাদের তানভীর ভাই এবং আমি ক্লাস নিচ্ছি এবং তোমাদের ফুল সিলেবাসের টপিকগুলো কিন্তু শেষ করা হচ্ছে এবং সেখানে উপসর্গ, সমাস, তারপরে হচ্ছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ, অপরিচিতা, এই টপিকগুলো কিন্তু আমাদের অলরেডি পড়ানো শেষ। এই যে সামনে আমরা বাংলা নব্য লেখক দিকের প্রতি নিবেদন এই ক্লাসগুলো দিয়ে শুরু করতেছি। তবে এই কোর্সটাতে অনুসর্গের ব্যঞ্জন এটা 27 ব্যাচের জন্য। এই কোর্সে তোমরা যেটা যেটা পাবা সেটা হচ্ছে দেখো বাংলা দ্বিতীয় এবং বাংলা প্রথম পত্রের ফুল সিলেবাসের সকল টপিকের লাইভ ক্লাস পাবে, সাথে হচ্ছে আমাদের আগের যে 25 ব্যাচ ছিল, 26 ব্যাচ ছিল তাদের যে ফুল সিলেবাসের আর মানে আগের ক্লাসগুলো সেগুলো আর্কাইভ থাকবে, তোমরা যখন ইচ্ছে তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারবে। এমসিকিউ এবং সিকিউ ট্রিক্স আমরা ক্লাসের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর টপিক ভিত্তিক সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হচ্ছে, ওয়েব অ্যাপের মধ্যে সকল ক্লাস কিন্তু সাজিয়ে রাখা হচ্ছে এবং তোমরা ওয়েব অ্যাপে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারবা, তোমাদের প্রবলেমগুলো আমাকে জানাইতে পারবা, কারণ লাইভ ক্লাসের মধ্যে ওরকম সিস্টেম করা আছে। তো সময়ের সেরা প্রস্তুতি, এটা হচ্ছে একদম পরীক্ষা লাস্ট পর্যায়ে আমরা দিব। সাথে হচ্ছে নির্মিত অংশের প্রত্যেকটা টপিক, যদিও এটা আমি তোমাদের ইউটিউব চ্যানেল তোমাদেরকেও এটা ফ্রিতে দিয়ে দেবো, নির্মিতির প্রত্যেকটা টপিকের উপর একটা ছোট ছোট শর্ট ভিডিও প্লাস হচ্ছে সাজেশন আমাদের এখানে দেওয়া থাকবে। এ হচ্ছে কোর্স, মাত্র 1200 টাকায় তোমরা হচ্ছে এই কোর্সটা পেয়ে যাচ্ছ। মাত্র 1200 টাকায় বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের ফুল কোর্স তোমরা পেয়ে যাবা। তো এটাতে কিভাবে এনরোল করবা এটার লিঙ্ক হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, তো তোমরা চাইলে কিন্তু ভর্তি হতে পারো।
তাহলে চলো, এখন অনেক কথা বলে ফেলছে, এখন আমরা মেইন আলোচনায় চলে যাই। তোমরা পিছনে দেখতেই পাচ্ছ আমাদের কবিতাটা ঋতু বর্ণন। তো প্রথমত আমি তোমাদেরকে একটু আবৃত্তি করে শোনাবো, তারপর আমি লাইন বাই লাইন তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। দেখো কি বলছে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব, মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব, নানা পুষ্পমালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তো এখানে কথাগুলো আমরা বুঝতে পারতেছি যে আমাদের প্রচলিত বাংলা ভাষার থেকে একটু ভিন্ন। এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে শোনাবো। তো দেখো, ঋতু যখন বর্ণনা করা হচ্ছিল, শুরুতে আসলে কোন ঋতুর বর্ণনা করা হয়েছে এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে শুরুতে তোমাদের হচ্ছে যেটা ঋতুরাজ বসন্ত নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে? বসন্তী নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রথম যে 10 লাইন, প্রথম 10 লাইন, এই 10 লাইনের মধ্যে শুধুমাত্র বসন্ত ঋতু নিয়ে কথা বলা হয়েছে। এবং পুরো কবিতার মধ্যে যে 6টা ঋতু নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। এগুলো কিন্তু এক একটা এমসিকিউ, এমনি এমনি বলছি না বাবা, তোমাদের পরীক্ষার সময় দেখা যাবে এই আপুর যে কথাগুলো বলবো এই কথাগুলো থেকেই এমসিকিউ আসবে। তো প্রথমে যেই ঋতুর বর্ণনা দেওয়া হচ্ছে সেটা কোন ঋতু? বসন্ত ঋতু। একটা এমসিকিউ শেষ। প্রথম কয় লাইনের মধ্যে হচ্ছে বসন্ত ঋতু নিয়ে আলোচনা করা হয়েছে? 10 লাইনের মধ্যে। 2টা এমসিকিউ শেষ। এখন চলো আমরা শুরু করি। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, অর্থাৎ প্রথমে যে হচ্ছে বসন্ত ঋতুটা আসে সে কিভাবে আসে? নবীন শব্দের অর্থ কি বলতো? নবীন শব্দের অর্থ হচ্ছে নতুন। নবীন শব্দের অর্থ নতুন। পল্লব মানে কি? পাতা। পল্লব মানে হচ্ছে পাতা। অর্থাৎ প্রথমে যখন বসন্ত ঋতু আসে তখন নতুন নতুন পাতা গজাইতে থাকে, তাই না? নতুন নতুন পাতা হয়, এই কথাটা বলছে। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। এখানে পক্ষ মানে কি? পক্ষ মানে হচ্ছে কাল। পক্ষ মানে হচ্ছে কাল। তো আগে এবং পাছে আর মধ্যে সুমাধব। আচ্ছা, এটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি। তাহলে বলো তো, বসন্তের আগে আমরা কি পাই? বসন্তের আগে আমরা পাই শীত, তাই না? এবং বসন্তের আগে আমরা শীত পাই পাছে। পাছে মানে কি? পাছে মানে হচ্ছে পিছনে। পাছে মানে হচ্ছে পিছনে। পিছনে আমরা কি পাই বলো তো? পিছনে আমরা পাই গ্রীষ্ম, তাই না? কারণ বসন্তের পরে তো আবার গরম শুরু হয়, তাহলে শীতের পর বসন্ত, বসন্তের পর আবার গ্রীষ্ম আসে। তো বলছে দুই পক্ষ আগে পাছে, দুই পক্ষ আগে পাছে মানে দুইটা কাল আগে এবং পিছনে, মাঝখানে হচ্ছে সুমাধব। মাঝখানে কি? মাঝখানে হচ্ছে সুমাধব। তাহলে এই সুমাধবটাকে তোমরাই উত্তর করো। সুমাধবটা হচ্ছে বসন্তকাল। তাহলে এই সুমাধব বলতে কি বোঝাচ্ছে? সুমাধব বলতে বোঝাচ্ছে বসন্তকালকে। বসন্তকাল। তাহলে দেখো এখানে আরো একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ যে বসন্তকালকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা হচ্ছে সুমাধব। তাহলে বুঝতে পারছো, দুই পক্ষ অর্থাৎ দুইটা কাল আগে পিছনে, মাঝখানে কে থাকে? সুমাধব থাকে, অর্থাৎ বসন্তকাল থাকে। মলয়া সমীর হইলা কামের পদাতি। মলয়া শব্দের অর্থ কি? মলয়া শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? মলয়া শব্দের অর্থ হচ্ছে দক্ষিণ। আর সমীর মানে কি বলতো? এটা আমরা সবাই পড়ে আসছি এসএসসিতে। আমরা বাংলা ব্যাকরণে বাতাসের যে প্রতিশব্দ সেগুলো পড়তে গিয়ে কিন্তু বাতাসের যে সমার্থক শব্দ, সেই সমার্থক শব্দ পড়তে গিয়ে কিন্তু আমরা সেখানে পড়েছি যে সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। কি বলতো? বাতাস। তাহলে দেখো এখানে কি বলছে? দক্ষিণা বাতাস হইলা, হইলা মানে হচ্ছে হলো, দক্ষিণা বাতাস হলো কামের পদাতি। কাম মানে কি বলতো? কাম মানে হচ্ছে ভালোবাসা। ভালোবাসা বা হচ্ছে প্রেম, বা কি? প্রেম। আর পদাতি শব্দের অর্থ কি? পদাতি শব্দের অর্থ হচ্ছে দূত বা বার্তা বাহক, ঠিক আছে? ওকে, এখন তাহলে আমরা কি কি পাইলাম? সবাই একটু
আমরা ক্লিয়ার করে ফেলি। তো বলছে দক্ষিণা বাতাসটা যখন বয়, বসন্তের মধ্যে কিন্তু তোমরা দেখবা অনেক বেশি বাতাস আসে, তাই না? এবং আমি তোমাদেরকে আগে গানও শুনিয়েছি, বসন্ত বাতাসে সৈগ। তো সেখানে দেখবা বসন্তের মধ্যে কিন্তু দক্ষিণ দিক থেকে একটা অনেক জোরে সোরে একটা বাতাস আসে, এবং সেই বাতাসের সাথে লেখক বলতেছে যে দক্ষিণা বাতাস হইল কামের পদাতি। এই যে দক্ষিণা বাতাসটা যখন বইতে থাকে তখন নব দম্পতিদের মাঝখানে দেখছো কোত্থেকে কই আসছে, ওই যে পদ্মাবতী আর হচ্ছে রতন সেন, তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু বলতেছে যখন দক্ষিণা বাতাসটা বইতেছে তখন নতুন দম্পতিদের মনে কিন্তু একটা বাসনা জাগতেছে, একটা কামনা জাগতেছে, একটা ভালোবাসা জাগতেছে, একটা প্রেম প্রেম অনুভব হচ্ছে, তাই না? তো এটাই বলছে যে মলয়া সমীর হইলা অর্থাৎ দক্ষিণা বাতাস হলো কামের পদাতি। আর এই দক্ষিণা বাতাসটা তখন কি করে, সে হচ্ছে ভালোবাসা নিয়ে আসে, প্রেম নিয়ে আসে, দূত বা বার্তাবাহক, অর্থাৎ সে বয়ে নিয়ে আসে কি ভালোবাসা। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, এবং সেই সময় আমরা কি দেখতে পাই, মুকুলিত, মুকুলিত মানে কি ফুল ফুটে থাকা, তাই না? ফুলে ফলে ভরে থাকা, ফুল ফুটে থাকা, এটাকেই তো বলা হয়ে থাকে মুকুলিত, তাই না? তো মুকুলিত কইল, কইল মানে হচ্ছে করলো, কইল মানে হচ্ছে তোমার কি বলো তো, কইল মানে হচ্ছে করলো, অর্থাৎ মুকুলিত করলো তবে বৃক্ষ, বৃক্ষ মানে কি, মানে গাছ, গাছ, বনস্পতি মানে কি, বনস্পতি মানে হচ্ছে ঔষধি গাছ, ঔষধি, বনস্পতি মানে হচ্ছে ঔষধি গাছ, ঔষধি গাছ, ঠিক আছে? তাহলে দেখো লাইনটা কি হইলো, যে যখন দক্ষিণা বাতাস হচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে আসে নতুন দম্পতিদের মাঝখানে, তারপরে কি হয়, চারদিকে আমরা দেখি একদম ফুলে ফলে ভরে যায়, মানে ফুলে ফুলে তোমার দেখবা বসন্তের বাতাসে সাথে অনেক ফুলের গন্ধ আসতে থাকে, চারদিক ফুলে ফুলে ভরে যায়। তো ফুল ফুটে থাকা মানে চারদিকে মুকুলিত কইল অর্থাৎ মুকুলিত করলো তবে বৃক্ষ বনস্পতি অর্থাৎ গাছ, তারপর হচ্ছে ঔষধি গাছ থেকে ধরে সব জায়গায় ফুল ফুটতে থাকে, এটাই বলতেছে যে চারদিক কি হয়ে যায়, ফুলে ফুলে মুখরিত হয়ে যায়, এই কথাটা বলছে। কুসুমিত কিংসুক সঘন বন লাল, তো কুসুমিত মানে কি, কুসুমের মতো ফুটে থাকা, কুসুমিত শব্দটার অর্থ যদি পাই আমরা কুসুমের মতো, কুসুমের মতো কি হয়, কিংসুক, কিংসুক শব্দটার অর্থ একটু আমাদেরকে মনে রাখতে হবে, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, কি বলতো, এটা কিন্তু আমাদের শব্দার্থের অংশে দেওয়া আছে, পলাশ ফুল, এটা মনে রাখবা, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, সঘন বন লাল, তোমরা কি জানো পলাশ ফুলের রং কি, পলাশ ফুলের রং কিন্তু লাল হয়ে থাকে, এটা মাথায় রাখবে। তাহলে দেখো এই লাইনটার যদি ব্যাখ্যা করি কি পাইলাম আমরা, কুসুমিত কিংসুক সঘন বন লাল, অর্থাৎ এই পলাশ ফুলগুলো যখন সারা বন জুড়ে একদম পুরো বনের মধ্যে যখন লাল হয়ে ফুটে থাকে না, মনে হয় একটা কুসুমের ন্যায় সে ফুটে আছে। তো এটা বলছে যে কুসুমিত কিংসুক অর্থাৎ পলাশ ফুল কুসুমের মতো সঘন বন লাল, একদম চারদিকে এমন ভাবে সে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মনে হয় পুরো বনটা একদম লাল রং ধারণ করেছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, পুষ্পিত মানে কি, পুষ্পিত শব্দের অর্থ হচ্ছে ফুটে থাকা, পুষ্পিত শব্দের অর্থ কি আমরা যদি দেখি তাহলে পুষ্পিত শব্দের অর্থ আমরা পাই ফুটে থাকা, ফুটে থাকা, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম, ফুটে থাকে সুরঙ্গ। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা, আমরা অনেকে সুরঙ্গ মানে কি বুঝি বলো তো, সুরঙ্গ মুভি সবাই তো দেখছো কম বেশি, তাই না? সুরঙ্গ মানে হচ্ছে গুহা, গুহা, আমরা নর্মালি কিন্তু সুরঙ্গ মানে গুহা বুঝি, কিন্তু এই কবিতায় সুরঙ্গ মানে কি সুন্দর রং বুঝাইছে, সু প্লাস রঙ্গ, অর্থাৎ সু মানে কি বলতো, সু মানে হচ্ছে সুন্দর, রঙ্গ মানে হচ্ছে রং, ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম, যে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, মল্লী মানে কি, মল্লী শব্দের অর্থ হচ্ছে বেলি ফুল, বেলি ফুল, এটা মনে রাখবা। তাহলে আমরা এখানে কিন্তু দুইটা ফুলের নাম পাইছি, কিংসুক মানে পলাশ ফুল, মল্লী মানে বেলি ফুল, এই দুইটা কিন্তু পরীক্ষা এমসিকিউ তো চলে আসবে। তাহলে দেখো আমরা কি পাইলাম,
পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। অর্থাৎ দেখো এই যে মল্লী অর্থাৎ বেলি ফুল এবং লবঙ্গ, আমরা সবাই জানি লবঙ্গ গাছ কে না চিনি, তাই না? লবঙ্গ মানে হচ্ছে আমরা যেটা খাই, ওই গাছেও কিন্তু একটা ছোট ছোট খুব সুন্দর ফুল হয়ে থাকে। তো এই লবঙ্গগুলো আর গুলাল, গুলাল মানে কি জানো? গুলাল মানে হচ্ছে এই যে হোলি খেলার জন্য আমরা যে রংটা ব্যবহার করি না, এই রংটা যেখান থেকে নেওয়া হয় সেটাকে গুলাল বলা হচ্ছে, অর্থাৎ হোলির রং। হোলির রং। আপু কিন্তু একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন তোমাদেরকে বোঝাচ্ছি, একদম শব্দার্থগুলো একদম কি করতেছি, ক্লিয়ার করে দিতেছি, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা এই লাইনটার মধ্যে কি পাইলাম? পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। অর্থাৎ চারদিকে এই যে আমাদের বেলি ফুলগুলো, লবঙ্গগুলো, গুলালগুলো, এই ফুলগুলো কি হয়ে থাকে? একদম নিজের রঙে সুরঙ্গ মানে সুন্দর রঙে তারা ফুটে থাকে। তাহলে মল্লী লবঙ্গ গুলাল তারা সুন্দর রঙে ফুটে থাকে। বুঝতে পারছো? তারপরে ভ্রমরের ঝংকার কুকিল কলরব। ভ্রমরের ঝংকার, ঝংকার মানে কি? ঝংকার মানে হচ্ছে ভ্রমর কি করে, দেখবা একদম যখন অনেক বেশি ফুল ফুটে থাকে তখন এরা চারপাশে শুধু ভ্রমর ঘুরতে থাকে, তাই না? অনেক সুন্দরভাবে তারা ঘুরতে থাকে। আর তখন একটা কি হয়, যখন একসাথে সবগুলো ভ্রমর ঘুরতে থাকে মনে হয় যে একটা ভ্রমরের গুঞ্জন। এখানে ঝংকার বলতে আসলে ভ্রমরের গুঞ্জনটাকে বুঝাচ্ছে। কি করতেছে? ভ্রমরের যেই গুঞ্জন সেটাকে বুঝাচ্ছে। তো ভ্রমরের গুঞ্জন কোকিল কলরব। কলরব মানে কি? কলরব মানে হচ্ছে ডাকা, অর্থাৎ কুকিল করে। আমরা জানি কুকিল সবসময় বসন্তকালে ডাকে, তাই না? তাহলে এই ভ্রমরের ঝংকার শুনতে পাই, সাথে আমরা কুকিলের ডাকাডাকি শুনতে পাই। শুনিতে যুবক মনে জাগে অনুভব। যখন কুকিল ডাকতে থাকে তোমরা দেখবা, আমি জানি না তোমরা বসন্তটা অনুভব করছো কিনা, তোমরা কিন্তু দেখবা অনেকে যখন হঠাৎ করে প্রেমে পড়ে যায়, যদিও এটা ভালো কাজ না, প্রেমে পড়ে তখন বলে আরে ওর মনে তো বসন্ত লাগছে। তো বসন্ত লাগা মানে হচ্ছে বোঝাচ্ছে যে তোমার মনের মধ্যে একটা নতুন আবেগ জাগ্রত হয়েছে। এবং দেখবা যখন কুকিল ডাকে তখন সেই সময়টা মানে খুবই ভালো লাগে। ওই কুকিল ডাকার শব্দটা, সকালে ঘুম থেকে উঠে কুকিল ডাকে, কুকিলের ডাক শোনা, হা কি মিষ্টি, কি মধুর। বসন্ত ঋতুটা কিন্তু আমার অনেক প্রিয়, আমি আশা করতেছি তোমাদের সবার প্রিয়, তাই না? জানাই যাবা কমেন্ট বক্সে। তো দেখো কি বলছে, শুনিতে যুবক মনে জাগে অনুভব। যখন এই ভ্রমরগুলো হচ্ছে গুঞ্জন করতেছে, তারপরে কুকিল ডাকতেছে, তখন যুবকের মনে কি হচ্ছে? অনুভব জাগ্রত হচ্ছে। অনুভব মানে কি? ভালোবাসা, অনুভূতি, এগুলো হচ্ছে তার মনে জাগ্রত হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এই যে যুবক বলতে কাকে বোঝাচ্ছে বলো তো? এই যুবক বলতে কিন্তু এই রতন সেনকে বোঝাচ্ছে। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আপু লিখে দিলাম। তো রতন সেনের মনে কিন্তু তখন কি হইতেছে? যুবক বা যুবতীর মনের মধ্যে তখন কিন্তু প্রেম, ভালোবাসা এটা অনুভব হচ্ছে। তারপর দেখো, নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। হর্ষিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। হর্ষিত শব্দের অর্থ কি? আনন্দিত। তো বলতেছে নানা রকমের, চারদিকে যখন এত রকমের পলাশ ফুল, বেলি ফুল, লবঙ্গ, গুলাল, এত ফুল দেখার পর মানে মনে হচ্ছে এই নানা পুষ্প, পুষ্প মানে হচ্ছে ফুল, নানা রকমের ফুলের মালা গলে বড় হর্ষিত। তখন দেখা যায় ছেলে মেয়ে সবাই এই ফুলের মালা হাতে পড়তেছে, কেউ মাথ খোপায় লাগাইতেছে, কেউ গলায় পড়ে আছে। তখন তারা এগুলো পরে বড়ই আনন্দিত, তখন তারা অনেক আনন্দ অনুভব করে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বিচিত্র মানে কি? নানা রকম, তাই না? বিচিত্র শব্দের অর্থ নানা রকম। বসন মানে কি? বসন মানে হচ্ছে পোশাক। পোশাক, বসন মানে হচ্ছে তোমার পোশাক। নানা যে পোশাক পরে আমরা কি করতেছি? অঙ্গে, অঙ্গে মানে কি? শরীরে। অঙ্গে মানে হচ্ছে শরীরে আমরা কি করি? চন্দন চর্চিত। আর চন্দন কি বলতো? চন্দন কিন্তু রূপচর্চার কাজে লাগে। মেয়েরা কারা কারা মুখে চন্দন মাখো? চন্দন কিন্তু খুবই ভালো জিনিস, বাট চন্দনের অনেক দাম। আমি এবারও কক্সবাজার গিয়ে চন্দন কিনতে গেছিলাম, পরে এত 1600 টাকা দাম চাইছে। আমি বলি ভাই আমার ভাড়া দিয়ে বাড়ি যেতে হবে, আমার চন্দনের দরকার নাই। তো তোমাদের যাদের হাতের কাছে চন্দন আছে অবশ্যই এটা কিন্তু তোমরা রূপচর্চার কাজে ব্যবহার করতে পারো, খুবই উপকারী একটা জিনিস। তো দেখো, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তখন আমরা নতুন নতুন পোশাক পরে, পরিধান করে আমরা চন্দন দিয়ে আমাদের মুখের মধ্যে কি
করে থাকি বলতো? রূপচর্চা করি। এখানে বলতেছে আসলে যে রতন সেন এবং হচ্ছে আমাদের নায়িকা পদ্মাবতী তারা হচ্ছে নতুন নতুন পোশাক পরে রূপচর্চা করে তাদের জীবনের যে বসন্তটা বয়ে যাচ্ছে সেই সময়টা তারা খুব সুন্দর করে অনুভব করতেছে। আশা করছি বসন্ত নিয়ে তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই। তাহলে আরেকবার ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই কি বলছে। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, মানে প্রথমে বসন্ত ঋতুটাতে কি হয়, নতুন নতুন পাতা গজায়, দুই পক্ষ আগে পিছে মধ্যে সুমাদব, অর্থাৎ শীত এবং গ্রীষ্মের মাঝখানে বসন্তটা থাকে। মলয়া সমীর হইলা কামের পদাতি, আর তখন দক্ষিণা বাতাস ভালোবাসা, প্রেম ভালোবাসা বয়ে নিয়ে আসে। তারপর দেখো মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, আর তখন চারোদিকে মানে গাছপালার মধ্যে কি হয়ে যায়, ফুলে একদম ফুলে ফুলে ভরে যায়। কুসুমিত কিংসুক সঘন বনলাল, তখন কুসুমের ন্যায় ফুটে থাকে পলাশ ফুল, সারা বনের মধ্যে একদম সে ফুটে জাগ্রত হয়ে থাকে, লালে লাল হয়ে যায়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, আর তখন এই যে তোমার বেলি ফুল, লবঙ্গ, তারপর হচ্ছে গুলাল অর্থাৎ হচ্ছে হোলির যে রং, এই যে ফুলগুলো এগুলো তাদের নিজেদের রঙে তারা রাঙিয়ে একদম পুরো চারদিক একদম রাঙিয়ে তোলে, সুন্দরভাবে তাদের নিজেদের রং দিয়ে তারা রাঙিয়ে তোলে। ভ্রমরের ঝঙ্কাল কুকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব, অর্থাৎ তখন ভ্রমরের গুঞ্জন, তারপর হচ্ছে কোকিলের ডাকা ডাকে, এগুলো শুনলে মানে যুবক বা যুবতীর মনের মধ্যে কি হয়, ভালোবাসা জাগ্রত হয়। নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত, তখন সময়ে আমরা নানা ফুলের মালা গলায় দিয়ে খুবই আনন্দিত হয়ে যাই। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, তখন আমাদের নায়ক এবং নায়িকা কি করতেছেন, নতুন নতুন পোশাক পরিধান করে তারা কিন্তু রূপচর্চা করে একদম তাদের এই বসন্তের সময়টাকে তারা এনজয় করতেছেন। তাহলে দেখো এই যে বসন্ত ঋতুর পরিবর্তন, সেটার সাথে মানব মনের একটা মানুষের সাথে এটার কত মিল, তাই না? প্রকৃতির প্রত্যেকটা জিনিস পরিবর্তিত হচ্ছে, আমাদের মানব মনেও কিন্তু এই পরিবর্তনের একটা প্রভাব পড়তেছে। এই দুইটারই মিশ্রণ ঘটানো হয়েছে ঋতু বর্ণন কবিতায়। ওকে, তাহলে এই তো গেল শুধুমাত্র আমাদের কি বলো, এই তো গেল শুধুমাত্র আমাদের বসন্তকাল। তো বসন্তের পরে কি আসবে? অবশ্যই গ্রীষ্ম আসবে, কারণ আমরা জানি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, আবার গ্রীষ্ম, তাই না? তাহলে এখন আমরা যেটা দেখব, এর যে 4 লাইন, এই 4 লাইন হচ্ছে আমাদের কি, এই 4 লাইন হচ্ছে আমাদের গ্রীষ্মকাল। তোমরা সবাই এগুলো কিন্তু সুন্দর করে খাতার মধ্যে নোট ডাউন করে ফেলবা। তারপরে দেখো কি বলছে, নিদাঘ সমে অতি প্রচণ্ড তপন, রুদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ, চন্দন চম্পক মাল্য মলয়া পবন, সতত দম্পতির সঙ্গে বেপিত মদন। কিছুই বুঝি নাই আপু, কোনো প্যারা নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, নিদাঘ সমে, এই নিদাঘ মানে কি, আমরা জানি নিদাঘ মানে হচ্ছে গ্রীষ্মকালকে বোঝানো হয়ে থাকে। তাহলে নিদাঘ মানে কি, নিদাঘ মানে হচ্ছে গ্রীষ্মকাল। ওকে, এটা মনে রাখবা। যদি বলা হয় যে নিচের কোন শব্দটি দ্বারা গ্রীষ্মকালকে বোঝাচ্ছে বা নিদাঘ শব্দের অর্থ কি, তখন বলবা গ্রীষ্মকাল। তো দেখো নিদাঘ সমে অর্থাৎ গ্রীষ্মকালের সমে মানে হচ্ছে সময়ে, সমে মানে হচ্ছে সময়ে, গ্রীষ্মকালের সময়ে অতি প্রচণ্ড তপন, তপন মানে কি, তপন মানে আমরা জানি তপন শব্দের অর্থ হচ্ছে সূর্য। এই যে সূর্যের যে মানে মাত্রাতিরিক্ত যে হচ্ছে তাপমাত্রা, তো বলতেছি গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা থাকে প্রচণ্ড পরিমাণে, এটাই বলছে যে অতি প্রচণ্ড তপন, অর্থাৎ সূর্যের তাপমাত্রাটা প্রচণ্ড লেভেলে থাকে। রুদ্র ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ, ত্রাসে মানে কি, ত্রাসে শব্দের অর্থ হচ্ছে ভয়ে, ত্রাসে শব্দের অর্থ হচ্ছে ভয়ে। এটা কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মধ্যে একটা জায়গায় ছিল, তাই না? বাসব ত্রাস বলা হইতো, হ্যাঁ, দেবতাদের রাজা বাসবকে যে বিজয় করেছে আমাদের মেঘনাদ, সেখান থেকে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। তো বাসব, দেখো রুদ্র ত্রাসে রহে, রহে মানে কি, রয়ে যায়, যে রুদ্র মানে রোদের যে ভয়ে সেটা ছায়া কি করে চরণে, চরণে মানে কি পায়ে, তাই না, পা, আর স্মরণ মানে কি লুকিয়ে পড়া, লুকিয়ে পড়া, ঠিক আছে? তো এটাই বলতেছে যে যখন হচ্ছে আমাদের গ্রীষ্মকালে সূর্য অতি মাত্রায় তাপমাত্রা হচ্ছে সে প্রদান করতে থাকে, তখন এই যে ছায়া, মিস্টার ছায়া মহাশয়, যখন রোদ আসে তখন আমরা ছায়ার নিচে গিয়ে আশ্রয় নিই না, আর এই রোদকে দেখার পরে ভয়ে এই ছায়া কি করে, সে পায়ের নিচে গিয়ে লুকায়া পড়ে, এটাই বলছে। চন্দন চম্পক মাল্য মলয়া পবন, তো চন্দন এবং চম্পক এগুলো হচ্ছে ফুল,
ঠিক আছে, এই দুইটাই হচ্ছে ফুল, মনে রাখবা চন্দন ফুল এবং চম্পক ফুল, এরা দুইটাই হচ্ছে ফুল। তো বলতেছে গ্রীষ্মকালে হচ্ছে চন্দন ফুল, চম্পক ফুল এগুলোর মালা, মাল্য, মাল্য মানে কি মালা, মাল্য মানে হচ্ছে মালা, মলয়া পবন, মলয়া মানে কি ছিল দক্ষিণ, পবন মানে কি বাতাস। তখন লেখক বলতেছে যে এই গ্রীষ্মকালেও কিন্তু আমরা চন্দন, চম্পক ইত্যাদি ফুলের দেখা পাই এবং চারদিকে মনে হয় যে দক্ষিণা যে বাতাসটা একটু মৃদু মৃদু একটা বাতাস আসে, তো এই দক্ষিণা বাতাসে এই ফুলের গন্ধও কিন্তু আসে। তো এইটাকে লেখক একটু সাহিত্যিক রূপে বা হচ্ছে কাব্যিক রূপে বা হচ্ছে তোমার কবিতার ছন্দে তিনি মিলানোর জন্য সুন্দরভাবে লিখছে যে চন্দন, চম্পক, মাল্য, মলয়া, পবন। আর সেই সময়টাতে দক্ষিণা বাতাসের সাথে এই চন্দক চম্পকের কি হয়ে যায়, মনে হয় যে এত সুন্দর সুগন্ধি আসতেছে বা হচ্ছে তোমার মনে হচ্ছে চারদিকে একদম ফুলের মালা ছড়িয়ে ছিটিয়ে আছে। সতত দম্পতির সঙ্গে বেপিত মদন, সতত শব্দের অর্থ কি, এটা কিন্তু আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি তাই না। সতত শব্দের অর্থ সব সময়, সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, এই কবিতা সবাই পড়ে আসছো। সতত মানে হচ্ছে সব সময়। দম্পতি শব্দের অর্থ কি সবাই জানো, স্বামী স্ত্রী তাই না, স্বামী স্ত্রী। তো বলতেছে যে সব সময় স্বামী এবং স্ত্রীর সঙ্গে বেপিত মদন, বেপিত মানে কি, বেপিত মানে হচ্ছে থাকা, থাকা ঠিক আছে। মদন মানে কি, মদন মানে হচ্ছে ভালোবাসার দেবতা, কামদেবতা, কামদেব সনাতন ধর্মাবলম্বীদের মতাদর্শ অনুসারে কামদেবতা বা হচ্ছে ভালোবাসার দেবতা যাকে বলা হচ্ছে তার নাম হচ্ছে কি বলতো মদন। তো লেখক আসলে এখানে কি বলতে চাইছে দেখো, বলতেছে যে যখন গ্রীষ্মকালটা শুরু হয় তখন প্রচণ্ড তাপমাত্রা পড়ে, তারপরে রোদের ভয়ে ছায়া গিয়ে পায়ের নিচে লুকায়া পড়ে, তখন চারদিকে আমরা দক্ষিণা বাতাসের সাথে চন্দন, চম্পক ইত্যাদি ফুলের গন্ধ দেখতে পাই বা আশেপাশে আমরা দেখতে পাই চন্দন, তারপর হচ্ছে চম্পক ফুল। আর সেই সময়ে সব সময় এই যে যখন হচ্ছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকে তখন তাদের সাথে ভালোবাসার দেবতাও বিরাজ করে, বুঝতে পারছো। অর্থাৎ তারা স্বামী স্ত্রীর মধ্যে যখন হচ্ছে তারা সুন্দর একটা মোমেন্ট কাটায়, তারা সুন্দর একটা সময় অতিবাহিত করে, তখন সেখানে কি থাকে, অবশ্যই একটা ভালোবাসা থাকে, একটা মহব্বত থাকে, একটা পবিত্র বন্ধন থাকে। তো লেখক বলতেছে যখন স্বামী স্ত্রী একসাথে আছে তারা সুন্দর একটা সময় অতিবাহিত করতেছে, আর তাদের সাথে সাথে এই যে ভালোবাসার দেবতা সেও সেখানে বিরাজ করতেছে। ক্লিয়ার, বুঝতে পারছো। তাহলে দেখো গ্রীষ্মকালেও কিন্তু আমাদের রতন সেন এবং হচ্ছে পদ্মাবতীর মনের মধ্যে কি ধরনের পরিবর্তন বা তাদের উপরে এই গ্রীষ্মকালটা কি ধরনের প্রভাব ফেলছে সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে বলে দিছে। তারপরে চলো গ্রীষ্মের পরে কি আসবে, গ্রীষ্মের পরে আসবে বর্ষাকাল। ওকে, আচ্ছা। পাবন সময় ঘন ঘন গরজিত, তাহলে দেখো আমরা গ্রীষ্মের আরেকটা নাম কিন্তু পাইছি নিদাগ, তারপরে আমরা বসন্তের নাম পাইছিলাম সুমাধব, তাহলে দেখো এখানে বর্ষার নাম কি তো দিছে পবন। পবন মানে কি, পবন মানে হচ্ছে মানে সেই সময়টা কি হয়ে যায় বলো তো প্লাবন। তাহলে এই পবনও সময় ঘন ঘন গরজিত মানে বর্ষার সময়টাতে, যে সময়টাতে প্লাবিত হয়ে যায় চারদিক একদম কি হয়ে যায় ভরাট হয়ে যায়, তাহলে এই পবন মানে কিন্তু এখানে আসলে বর্ষাকে বোঝাচ্ছে, মনে রাখবা। পবন না সরি পাবন, পাবনও সময় অর্থাৎ প্লাবনের সময় ঘন ঘন বা হচ্ছে বর্ষার সময় ঘন ঘন গরজিত। গরজিত মানে কি বলতো, গরজ, গরজ মানে কি, গরজ শব্দের অর্থ হচ্ছে ডাকা, ডাকা। আর গরজিত মানে হচ্ছে কি বলতো, গরজিত মানে হচ্ছে ডাকছে, গরজিত অর্থ কি গর্জন করছে, গর্জন করছে বা হচ্ছে ডাকছে। তাহলে আমরা কি দেখতে পাই, বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু আকাশ একদম গ্রুম গ্রুম করে সে হচ্ছে ডাকতে থাকে। তো এটাই বলছে যে পাবনও সময় ঘন ঘন গর্জিত, অর্থাৎ বর্ষার সময়টাতে কি হয় ঘন ঘন আকাশ কি করে গর্জন করে। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, তো নির্ভয়ে মানে কোনো ভয় ছাড়া, নির্ভয়ে মানে কি ভয়হীন ভাবে, ভয়হীন, ভয়হীন ভাবে কি করতেছে বরিশে, বরিশে মানে কি বর্ষণ করছে, ঠিক আছে, বর্ষণ করছে, কি করতেছে বর্ষণ করছে জল, জল মানে কি পানি, জল মানে পানি, চৌদিকে মানে কি চারোদিকে,
চৌদিকে মানে হচ্ছে চারদিকে, কি পূরিত মানে কি পরিপূর্ণ, মানে একদম কানায় কানায় ভরে গেছে, পরিপূর্ণ। তাহলে দেখো এখানে কি হইল, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। এই যে ভয়হীনভাবে যখন বৃষ্টি পড়তেছে চারোদিক একদম কানায় কানায় টইটম্বুর হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। ঘোর শব্দে কৈলাসে মোল্লার রাগ গাত্র। এই লাইনটাতে একটু মনোযোগ দাও, এই লাইনটা একটু জটিল আছে। দেখো ঘোর শব্দে যখন আকাশে ঠাস ঠাস করে ঠাড়া পড়তে থাকে, যেটা আমরা বাংলা ভাষায় বলি ঠাড়া পড়া, যখন ঠাস ঠাস করে এরকম শব্দ হয় তখন মনে হয় কৈলাসে। কৈলাসে কার বসবাস? যারা সনাতন ধর্মাবলম্বীর আছো তারা কিন্তু অলরেডি জেনে গেছো, আর যারা অন্য ধর্মের আছো জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি, কৈলাসে হচ্ছে দেবতা, যে হচ্ছে শিব, ঠিক আছে? এই শিবের হচ্ছে শিবের বসবাস কোথায় বলো তো? শিবের বসবাস কোথায়? কৈলাসে। তো কৈলাসে শিব কিন্তু থাকে, এবং শিবের যে হচ্ছে তোমার একটা মানে দৈত্যের মতো একটা নাচ আছে, তো সেখানে হচ্ছে তোমার শিবের যে কৈলাসে থাকে সেখানে কিন্তু অনেক শব্দ, নাচ গান করতো তারা, অনেক শব্দ হইতো, এবং সেখানে আসলে মল্লার রাগের কথা বলা হয়েছে। এটা তোমাদের বইয়ের শব্দার্থের অংশে বলা আছে। মল্লার রাগ হচ্ছে এটা আমাদের যে ক্লাসিক্যাল মিউজিক আছে না, তোমরা অনেকে ক্লাসিক্যাল মিউজিকের সাথে পরিচিত, তো ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে কিন্তু আছে কি, ক্লাসিক্যাল মানে কি, এটা হচ্ছে রাগ সঙ্গীত। তো সেখানে একটা রাগ বা একটা গানের ধরন, তো সেটার নাম হচ্ছে মল্লার রাগ, গানের ধরন, ঠিক আছে? গানের ধরন, একটা গানের ধরন, যেরকম আমরা যেরকম লোকসঙ্গীতের মধ্যে বলি না যে ভাওয়াইয়া, ভাটিয়ালি, কবি গান, তারপর হচ্ছে মুর্শিদি গান, মারফতি গান, ঠিক তেমনি ক্লাসিক্যাল মিউজিকে অর্থাৎ রাগ সঙ্গীতে কিন্তু এরকম থাকে টপ্পা, তারপরে হচ্ছে তোমার খেয়াল, তার মধ্যে হচ্ছে আবার থাকে রাগ। তো এই রাগ সঙ্গীতের মধ্যে একটা রাগের নাম হচ্ছে মল্লার রাগ, যেটা বর্ষাকালে বৃষ্টির সময় মেনলি সবাই গেয়ে থাকে রাতের বেলা। তো বলতেছে ঘোর শব্দে যখন রাতের বেলা অনেক বেশি বৃষ্টি আসে, অনেক বেশি শব্দ হয়, তখন মনে হচ্ছে কেউ যেন শিবের বাড়িতে অর্থাৎ শিবের যে কৈলাসে, সে কৈলাসের মধ্যে মনে হচ্ছে কেউ মল্লার রাগ গাইতেছে, অর্থাৎ এই গানটা কেউ গাচ্ছে এমন মনে হচ্ছিল। এটাই লেখক বলতেছে। তাহলে আরেকটু ছোট্ট করে আমি রিক্যাপ করে ফেলি। দেখো, পাবন সময় ঘন ঘন গরজিত, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। অর্থাৎ বর্ষাকালে অনেক ঘন ঘন আকাশ ডাকে এবং চারদিকে নির্ভয়ে যখন পানি একদম পরিপূর্ণ হয়ে যায়, তখন রাতের বেলা ঘোর শব্দে তখন মনে হয় যে কৈলাসের মধ্যে অর্থাৎ শিবের যে বাড়ি কৈলাসের মধ্যে কেউ যেন মল্লার রাগটা গাইতেছে। ক্লিয়ার? বুঝে গেছো? একদম কিন্তু ক্লিস্টার ক্লিয়ার। তারপরে দেখো, দাদুরি শিখিনি রব অতি মন ভাইয়ে, কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। ঠিক আছে? তাহলে এই তিন লাইনও কিন্তু আমাদের বর্ষা ঋতুকে নিয়ে বলা হয়েছে। ওকে, কি নিয়ে বলা হয়েছে? বর্ষা ঋতু। দেখো কি বলছে, দাদুরি, দাদুরি শব্দের অর্থ আমরা কারা কারা জানি? একটু লিখো তো। তোমরা কিন্তু যারা 9-10-এ ফাঁকিবাজি করে আসছো তাদেরকে আমি অনেক মার দিব। 9-10-এর মধ্যে কিন্তু লেখা ছিল ব্যাং, ব্যাঙের আরেকটা সমার্থক শব্দের মধ্যে কিন্তু ছিল দাদুরি। তাহলে দাদুরি মানে হচ্ছে আসলে বুঝছে মেয়ে ব্যাং, ঠিক আছে? মেয়ে ব্যাংকে বুঝাচ্ছে, মেয়ে ব্যাং, মেয়ে ব্যাং হচ্ছে দাদুরি, আর শিখিনি হচ্ছে ময়ূরী, ময়ূরী অর্থাৎ মেয়ে ময়ূরী আর কি। দাদুরি শিখিনি রব অতি মন ভাইয়ে, কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে। দাদুরি শব্দটা শোনার পর আমার একটা খুব গানের কথা মনে পড়তেছে, গানটা খুব গাইতেও ইচ্ছে করতেছে। তো যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা তাদেরকে গান শোনাবো নাকি এখনো শোনাই ফেলবো? আমি কিন্তু মাঝে মাঝে আবার আমার শিক্ষার্থীদেরকে গান শোনাই, ওরা খুব পছন্দ করে। তো দেখো, এই যে যান্ত্রিক জীবন, তার বাইরে গিয়ে একটু গান টান করলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তো এই দাদুরে নিয়ে আমার একটা গান মনে পড়ছে, আমি জাস্ট 2 লাইন তোমাদেরকে শোনাই। বর্ষাকালেরই গান। ডাকিছে দাদুরি মিলনতে আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর বধূ বিরহে বধূরে এখনো আমারে ত্যাগিয়া, এ জীবন ভার
হয়েছে আবহ। এটা খুবই গম্ভীর একটা গান এবং বর্ষার একটা গান, এবং এই গানটাতে আসলে তুমি তোমার প্রিয় মানুষের প্রতি যে আবেগ সেটা প্রকাশ করতেছে। তো বলতেছে ডাকিছে দাদুরি মিলনতি আসে, অর্থাৎ মেয়ে ব্যাংকটা হচ্ছে তার তার যে হচ্ছে মানে প্রেমিক বা হচ্ছে তার হাজবেন্ড, তার জন্য কি করতেছে, সে অপেক্ষা করতেছে। তো এটাই বলছে। তো এই দাদুরি শব্দটা আই থিঙ্ক এরপরে আর কেউ ভুলবা না। দাদুরি মানে হচ্ছে মেয়ে ব্যাংক, পড়ানোর পাশাপাশি আবার কত কি করতে হয়। তো দাদুরি হচ্ছে মেয়ে ব্যাঙ, এবং আমাদের সাথে যে শিখিনি আছে সেটা হচ্ছে ময়ূরী। অর্থাৎ তখন বর্ষার সময় কিন্তু আমরা দেখি একদম ময়ূর কি করে পাখনা মেলে এরকম করে বসে থাকে। তোমরা যারা চিড়িয়াখানায় গিয়েছো বর্ষাকালে গেলে দেখবা ময়ূর কিন্তু এরকম পাখনা মেলে বসে থাকে। তারা বৃষ্টি দেখলেই তারা ময়ূর পেখম তুলে নৃত্য করে। তো বলতেছে মেয়ে ব্যাঙ এবং হচ্ছে ময়ূরী রব। রব শব্দের অর্থ কি? রব মানে হচ্ছে ডাকাডাকি করা, ঠিক আছে, ডাকা ডাকি করা, ঠিক আছে। তো এই যে মেয়ে ব্যাঙ আর হচ্ছে ময়ূরী যখন বেশি ডাকাডাকি করে তখন অতি মন ভাইয়ে, অর্থাৎ মনের মধ্যে কি করে বলতো, অনুভূতি জাগ্রত হয়, ভালোবাসা জাগ্রত হয়। কি হয়? ভালোবাসা জাগ্রত জাগ্রত হয়। তারপরে দেখো, যখন দাদুরি শিখিনি ডাকতেছে তখন আমাদের মনের মধ্যে কি হচ্ছে, অতিমাত্রায় ভালোবাসা জাগ্রত হইতেছে। কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, তখন চারপাশে কিটকুল মানে কি, পোকামাকড়। এই যে পোকামাকড় কি হয়, তারাও কিন্তু ডাকে, ঠিক তাই না, তারাও ডাকে। পুনি, পুনি শব্দের অর্থ হচ্ছে বারবার। তখন তারা বারবার ডাকতে ডাকে ঝংকারে ঝংকারে, অর্থাৎ তারা দেখবা আশেপাশে কিন্তু তখন ঝিঝি পোকা থেকে ধরে সব পোকামাকড় এমনভাবে ডাকাডাকি শুরু করে, সেই দৃশ্যটাই লেখক এখানে বর্ণনা করেছেন। শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। তো বলতেছে এই যে যখন কীটকুল চারিদিকে ডাকাডাকি করে, এটা শোনার পর যুবক চিত্ত, চিত্ত মানে কি বলতো, যুবকের মন, হর্ষিত মানে হচ্ছে আনন্দিত, আনন্দিত। কিসে আনন্দিত বলতো? ডরে মানে হচ্ছে ভয়ে। তখন এই পোকামাকড়ের সাউন্ড শোনার পর একজন যুবকের মন তখন ভয়ে হর্ষিত, মানে ভয়ে ভয়ে আতঙ্কিত, আনন্দিত, এটাই বলছে। আইলো শারদ ঋতু নির্মল আকাশে। এখন কিন্তু আমরা পেয়ে গেলাম কি বলতো, শারদ মানে কি, শরৎ। শরৎকে এখানে শারদ বলে, বর্ষার পরে কি শরৎ, তাই না? তো এটাই বলতেছে, শুনিতে যুবক আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে, নবীন খঞ্জন দেখি বড়হি কৌতুক। তো বলতেছে আইলো মানে আসলো, শারদ ঋতু অর্থাৎ শরৎ ঋতু, নির্মল আকাশে। নির্মল শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার, তাই না? আমরা জানি যে পরিষ্কার আকাশের মধ্যে কিন্তু কি আসছে বলতো, পরিষ্কার আকাশের মধ্যে আসলো এখন শরৎ। তোমরা দেখবা শরৎকালে আকাশটা পরিষ্কার থাকে, সাদা সাদা মেঘ উড়ে যাচ্ছে, পুরো আকাশটা নীল থাকে, তাই না? সেই দৃশ্যটাই লেখক এখানে ব্যাখ্যা করছে। আইলো শারদ ঋতু নির্মল আকাশে, দোলায়ে চামর কেশ কুসুম বিকাশে। তো আমরা শরৎকালটা আসলে কখন চিনতে পারি বলতো, যখন চারদিকে কাশফুলের জন্ম হয়, কাশফুলে ছড়িয়ে ছিটিয়ে যায়, যখন মেয়েরা ফেসবুকে কাশফুলের সাথে ছবি দিতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে বসন্ত, আমাদের শরৎকাল চলে আসছে, তাই না? তো দেখো কাশফুলগুলো কেমন হয়ে থাকে, কাশফুলগুলো কিন্তু দেখতে কিছুটা এরকম, দেখবা এই যে এরকম এরকম, তাই না? এই যে দেখছো এরকম একটা পুচ্ছের মতো এরকম। তো এই কাশফুলগুলো যখন উড়ে, ঠিক আছে, এই কাশফুলগুলো যখন উড়ে তখন মনে হয় যে মানে একটা গরুর লেজ ধরে তুমি হচ্ছে লেজটা এরকম দুলাইলে যেরকম হবে না, তুমি দেখবা কাশফুলটাও কিন্তু এরকম বাতাসের সাথে দুলে। তো দেখো এই কথাটা এখানে বলছে, দুলায়ে চামর কেশ। এখানে চামর কেশ বলতে হচ্ছে কি বুঝাচ্ছে, চামর কেশ বলতে বুঝাচ্ছে গরুর লেজ, গরুর লেজ, ঠিক আছে। দুলায়ে চামর কেশ কুসুম বিকাশে। তো বলতেছে যে যখন এই যে কাশফুলগুলো এরকম ভাবে নড়তে থাকে তখন মনে হচ্ছে যে একটা গরুর লেজ নড়তেছে, মানে সেই দৃশ্যটাকে লেখক জাস্ট এখানে কল্পনা করেছেন। নবীন ও খঞ্জন দেখি বড়ই কৌতুক। খঞ্জন মানে কি, খঞ্জন মানে হচ্ছে চঞ্চল পাখি, ঠিক আছে, চঞ্চল পাখি। তো বলতেছে যে নবীন চঞ্চল অর্থাৎ নতুন নতুন চঞ্চল পাখিরা কি করতে থাকে, নতুন নতুন এই চঞ্চল পাখিদেরকে দেখার পর বড়ই কৌতুক জাগে। কৌতুক মানে কি, কৌতুক মানে কোনো কিছু জানার ইচ্ছা, তাই না? কৌতুক মানে হচ্ছে জানার ইচ্ছা, জানার
ইচ্ছা। তো বলতেছে নবীন খঞ্জন দেখি বড় হই কৌতুক। তো এই নতুন নতুন যখন আমরা খঞ্জন পাখিটা দেখি, চঞ্চল পাখিটা দেখি, তো দেখার পর আমাদের মনের মধ্যে অনেক কিছু জানার ইচ্ছা জাগে, আমাদের মনটা অনেক চঞ্চল হয়ে যায় তখনই। উপজিত যামিনী দম্পতি মনে সুখ। এই যে চঞ্চল পাখিটা যখন তারা তাদের সামনে উঠতে দেখে, আমি বললাম না যারা নতুন নতুন হাজব্যান্ড ওয়াইফ হয় তোমরা দেখবা যে তারা সবসময় অনেক হাসি খুশি থাকে, মানে তাদের কাছে সব কিছু ভালো লাগতেছে। একটা ফুল পাইছে হাতের মধ্যে, ফুলটা নিয়ে হাতে ছবি তুলে কিন্তু ফেসবুকে পোস্ট করে দিতেছে, মানে এই ব্যাপারটাও তাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো এটাই হচ্ছে সৃষ্টিকর্তার একটা রহমত, ঠিক আছে? বিয়ে করার পর দেখবা যে মানে সৃষ্টিকর্তা একটা এত সুন্দর একটা রহমত দিতে থাকে, তখন মানে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা অনেক সুন্দর হয়ে যায়। তো এটাই বলছে, যখন দেখতেছে যে নতুন খঞ্জন পাখি, এক খঞ্জন পাখিটা হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, নাচানাচি করতেছে, তখন কি হয়, উপচিত যামিনী দম্পতি মনে সুখ। আর সেই সময়টাতে যে রাতটা চলে আসে, সেই রাতটাতেই যামিনী শব্দের অর্থ কি? যামিনী শব্দের অর্থ হচ্ছে রাত। সেই সময়টাতে উপচিত মানে হচ্ছে উপস্থিত হয়, উপচিত মানে হচ্ছে উপস্থিত হয়। সেই সময়টাতে যে রাতটা আসলে হয়, তখন স্বামী স্ত্রীর মনে কি থাকে? অনেক বেশি আনন্দ থাকে, সুখ থাকে। তো চারদিকে চঞ্চল পাখির আনাগোনা, আর সেই সময় যে রাতটা এসে উপস্থিত হয়, সেই রাতের মধ্যে আমাদের হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ আমাদের রতন সেন এবং কি বলতো পদ্মাবতীর মধ্যে অনেক কি, তারা খুবই হ্যাপি একটা লাইফ লিড করতেছিল। প্রবেশে হেমন্ত। এখন কিন্তু আমরা হেমন্তেতে চলে আসছি, তাই না? আচ্ছা, হেমন্ত এখন আমরা চলে আসছি প্রবেশে হেমন্ত ঋতু, এটা হবে ঋতু। প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, পুষ্প তুল্য তাম্বুল অধিক সুখ হয়। তো এই যে দেখো, হেমন্ত ঋতু নিয়ে কিন্তু সবচেয়ে কম পরিমাণে বলা হয়েছে, খুব অন্যায় করা হয়েছে। হেমন্ত নিয়ে কিন্তু শুধুমাত্র তোমার কি 2 লাইন বলা হয়েছে। দেখো, প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, অর্থাৎ যখন হেমন্ত ঋতুটা আসে তখন একটু হালকা হালকা শীত লাগে, কাঁথা নিয়ে উপরের ফ্যানটা ছেড়ে ঘুমাতে খুবই ভালো লাগে, এটাই বলছে। দেখো, প্রবেশে হেমন্ত ঋতু, শীত অতি যায়, অর্থাৎ একটু একটু শীত লাগে, ঠিক আছে? একটু শীত অনুভূত হয়, তাই না? একটু একটু কিন্তু আমাদের শীত লাগে। পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। তো বলছে পুষ্প মানে কি? ফুলের মতো। পুষ্পতুল্য মানে হচ্ছে তোমার কি বলতো, ফুলের মতো। পুষ্পতুল্য মানে হচ্ছে ফুলের মতো, ফুলের মতো। তাম্বুল, তাম্বুল মানে কি জানো? তাম্বুল মানে হচ্ছে পান। আমরা এই যে পানের মধ্যে হচ্ছে জর্দা, সুপারি, তারপরে একটা পান বানাই স্বামীর জন্য, একটা গান শোনো না এরকম? কয়েকদিন আগে ফেসবুকে খুবই ভাইরাল হয়েছে। তো হচ্ছে এই যে পানের মধ্যে কি করে, মানে নতুন যখন কাপল হয় তোমরা দেখবা তাদেরকে পান বানিয়ে খাওয়া হয়, অর্থাৎ পানের মধ্যে তোমার হচ্ছে কি যেন বলে, এগুলো খয়ের দেয়, তারপর হচ্ছে সুপারি, জর্দা, চুন, এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটা পান বানিয়ে তাদেরকে পরিবেশন করা হয়। তো বলতেছে যে যখন আসলে এই হচ্ছে হেমন্ত ঋতুটা আসে, তখন হালকা হালকা একটু শীত লাগে, আর সেই সময় আসলে একদম ফুলের মতো নরম একটা পান যখন খাওয়া হয়, আহা সে কি সুখ আমাদের মনে। পুষ্পতুল্য তাম্বুল, তাম্বুল মানে কি? তাম্বুল মানে হচ্ছে পান, পুষ্পতুল্য পান অধিক সুখ হয়, তখন এটা খাইতে খুবই মজা লাগে। তারপরে দেখো, শীতের তরাসে রবি তুড়িতে লুকায়। এখন কিন্তু চলে আসছি আমরা আবার কিসে বলতো, আমরা চলে আসছি শীতে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদেরকে লিখে দিচ্ছি যে কোন জায়গাটায় কোন ঋতুর কথা বলা হয়েছে, এগুলো কিন্তু আমাদের সিকিউ অ্যান্সার করার সময় খুবই কাজে লাগবে। সো এগুলো তোমরা একটু বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবে, আর এই পিডিএফটা কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপরে দেখো কি বলছে, তারপরে আমরা চলে আসলাম এখন শীতে। শীতের তরাসে, তরাসে মানে কি? মানে শীতের যন্ত্রণা, মানে শীতের ভয়ে রবি তুড়িতে লুকায়। তরাসে মানে হচ্ছে ভয়ে, শীতের ভয়ে। রবি মানে কি? রবি মানে হচ্ছে সূর্য। শীতের ভয়ে সূর্য তুড়িতে লুকায়ে, অর্থাৎ তাড়াতাড়ি কি করে সে মানে লুকায়া যায়। যখন শীতটা আসে তোমরা দেখবা যে সূর্যের দেখাই পাওয়া যায় না, সারাদিন কোনো রোদ আসে না, আর এই শীতে আমাদের কি অবস্থা। তো বলতেছে যে শীতের তরাস, অর্থাৎ শীতের ভয়ে গিয়ে পরে কি হয়, পরে সূর্য হচ্ছে তাড়াতাড়ি গিয়ে লুকায়া যায়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। আহা, রাতের বেলা ঘুমাইতে যে এত আরাম, কম্বলের ওপর কম্বল, তার ভিতরে সোয়েটার পরে, জাম্পার পরে, হায় রে, এর যে মজা, মনে হয় দুনিয়াটাই তখন জান্নাত হয়ে যায় আমাদের
কাছে, তাই না? তো এটাই বলতেছে যে অতি দীর্ঘ সুখ নিশি, অর্থাৎ অনেক লম্বা। শীতকালে কি হয় বলো তো? শীতকালে কিন্তু রাত হয় লম্বা, রাত বড় হয়। কখন? শীতকালে রাত কিন্তু বড় হয়। তো এই রাতটাতে কিন্তু ঘুমাইতে শীতের অতি দীর্ঘ সুখ নিশি। নিশি মানে কি? নিশি মানে হচ্ছে রাত। তো এই যে রাতটা যখন অতি দীর্ঘ হয়, অনেক বড় হয়, তখন পলকে পোহাইয়া যায়। অর্থাৎ এত সুখের একটা রাত মনে হয় যে এক পলকেই কি শেষ হয়ে গেল। তখন কিন্তু রাত অনেক বড়, কিন্তু তারপরে আমাদের মনে হয় আরে এই ঘুমাইলাম আর এই উঠলাম, তখন একদম ওকে ওকে ওকে। তারপরে দেখো পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, অর্থাৎ দেখো ফুলের মতো বিছানা। পুষ্প মানে কি? আমরা পড়লাম ফুল, আর হচ্ছে সজ্জা মানে কি? বিছানা, তাই না? সজ্জা মানে বিছানা। তো পুষ্পসজ্জা অর্থাৎ ফুলের বিছানার মতো এত আরামদায়ক একটা বিছানা ভেদ ভুলি, যখন হচ্ছে আমরা একদম এই বিছানার ভিতর থেকে আমরা ভেদ করে উঠে আসি, তখন তারপর আমরা কি করি? আমরা বিচিত্র বসন, বসন মানে কি? বিচিত্র পোশাক। তখন কিন্তু আমরা বিছানা থেকে বের হয়ে এসে কিন্তু আবার আমরা কি করি? ভিন্ন ধরনের পোশাক পরি, মানে হচ্ছে আমাদের শীতের পোশাক আমরা পরিধান করি। উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ, অর্থাৎ আমরা সবাই কি করি? যে শীতটা কিভাবে নিবারণ করি বা শীতটা কিভাবে আমরা ছাড়াই, যখন আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আগুন পোহাইতে থাকি, তাই না? তো বলতেছে যে উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ, যখন আমরা একত্রিত হয়ে আগুন হচ্ছে মানে আগুনে হাত ছেক দিই বা সবাই একত্রে এসে আগুন পোহাই, তখন হচ্ছে এই শীতটা দূর হয়ে যায়। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। তো এখানে দেখো এই যে কাফুর কস্তুরী চুয়া, তারপর হচ্ছে এখানে যাবক মানে হচ্ছে বুঝাচ্ছে হচ্ছে তোমার আলতা, ঠিক আছে? আজ আলতা। তো সৌরভ দম্পতির চিত্তে তো চেতনা অনুভব, অর্থাৎ এই যে চারদিকে যখন শীতের পোশাকগুলো পরি, তুমি দেখবা যে এই শীতের পোশাকগুলো থেকে কেমন একটা যেন গন্ধ বের হয়, তখন কিন্তু অনেকেই কি করে? সুগন্ধি ব্যবহার করে। আর যেহেতু আমাদের হচ্ছে রতন সেন, সে ছিল একজন রাজা, তাই না? তো সেই যেহেতু একটা রাজা, তার মানে কি তার তার সে অনেক ধরনের সুগন্ধি ব্যবহার করবে। তো এটাই বলতেছে যে শীতকালে তারা কি করে? কাফুর কস্তুরী এগুলো এক একটা কিন্তু হচ্ছে তোমার পারফিউম, ঠিক আছে? পারফিউম, এই এক একটা পারফিউম তারা ব্যবহার করে। এই কস্তুরী পারফিউমটা যেটা হচ্ছে মৃগ নাভি, অর্থাৎ মানে হচ্ছে হরিণের নাভি থেকে আসলে মানে কোনো হয়তো মাংস বা কিছু একটা নিয়ে তারা উৎপন্ন করে থাকে। এটা খুবই তোমার দেখা যায় যে খুবই কি বলে এটাকে, অনেক বেশি দাম আর কি, এরকম। তো কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ, অর্থাৎ এরকম মানে মেয়েরা হচ্ছে আলতা পরে, তারপরে দেখা যায় যে ছেলেরা বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করে করে দম্পতির চিত্তে তো চেতন অনুভব, অর্থাৎ স্বামী স্ত্রীর মনে, দম্পতি মানে কি? স্বামী স্ত্রী। তখন স্বামী স্ত্রীর মনে কি হয়? স্বামীরা তখন হচ্ছে বিভিন্ন পারফিউম ব্যবহার করে, স্ত্রীরা হচ্ছে আলতা টালতা পরে তারা সাজুগুজু করে, তখন তাদের মনে অর্থাৎ আমাদের পদ্মাবতী এবং হচ্ছে আমাদের রতন সেনের মনে তখন হচ্ছে চেতন অনুভব। এখানে চেতন মানে কি? চেতন মানে হচ্ছে প্রেম, মোহাব্বত, ভালোবাসা। এই প্রেম মোহাম্মদ ভালোবাসার কি হয়? তখন তাদের মনে অনুভূত হয়। তার মানে আশা করতেছি তোমরা পুরো কবিতাটা একদম লাইন বাই লাইন ক্লিয়ার হয়ে গেছো। জাস্ট একটা মূল কথা মনে রাখবা, প্রকৃতির সাথে, প্রকৃতির সৌন্দর্যের সাথে মানব মনের অনুভূতির যে সম্পর্ক, সেটাই এই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। এখন তোমরা আমাকে বলবা আপু একটু সিকিউ হ্যাক্সটা দিয়ে দেন, সব কিছু দিয়ে দিলে কেমন হবে? আচ্ছা দিয়ে দিই। তো দেখো সিকিউ হ্যাক্স এখানে খুবই ইজি। প্রথম পয়েন্ট মনে রাখবা, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব মনের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। দ্বিতীয়ত বসন্ত ঋতুতে কি কি পরিবর্তন আসছে সেটা মনে রাখবা। তারপর হচ্ছে তোমার গ্রীষ্মতে কি কি পরিবর্তন আছে, শরৎ, তারপর হচ্ছে হেমন্ত, শীত, তারপর হচ্ছে তোমার বর্ষা। এই প্রত্যেকটা ঋতুতে কি কি পরিবর্তন তুমি খেয়াল করছো, এই প্রত্যেকটা পরিবর্তন কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যদি পরিবর্তনগুলো মনে না রাখতে পারো, তখন দেখা যাবে যে উদ্দীপকে বলা হবে হয়তো বর্ষা ঋতুর কথা, হয়তো দেখা যাবে তোমার হেমন্ত ঋতুর কথা বলা হইতেছে অথবা বসন্ত ঋতুর কথা বলা হইতেছে। তখন তুমি যদি এই কবিতার যে পরিবর্তনগুলো এক এক ঋতুতে এক একটা হয়েছে সেটা যদি মনে না রাখতে পারো, তাহলে তো সেই উদ্দীপকের সাথে তুমি পয়েন্ট মিলাইতে পারবে না। সো আগে তোমাকে কি করতে হবে? কবিতার পার্ট বাই পার্ট যেই ঋতুতে যে পরিবর্তন আসছে এবং মানব মনে অর্থাৎ আমাদের রতন সেন এবং হচ্ছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলতেছি, পরীক্ষার হলে কিন্তু রতন সেন আর পদ্মাবতীর নাম লেখার কোনো দরকার নাই, কারণ এটা বইয়ের মধ্যে ওনাদের কথা লেখা নেই। আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। অর্থাৎ মানব মন,
এখানে পদ্মাবতী এবং রতন সেনকে তোমরা মানব মন বলবা। তো মানব মনে আসলে কি কি পরিবর্তন আনে ঋতু পরিবর্তনের সাথে সাথে, সেই প্রত্যেকটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে এই মানে চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করা সবচেয়ে সহজ। তাহলে আরেকটা ক্লাসে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ব্যাকরণের ক্লাসও আসবে খুব শীঘ্রই। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরতে হবে, কারণ এসএসসির পোলাপান আমাকে পাগল করে ফেলতেছে, তোমরাও পাগল করে ফেলতেছো, দুইটা তো ব্যালেন্স করতে হবে তাই না? দুই নৌকা পা দিয়ে আমাকে এখন হাঁটতে হবে। সো তোমরা অনেক অনেক শুভকামনা জানাবা। আর ক্লাসটা কিন্তু খুব ডেডিকেশন নিয়ে আমি নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার জন্য অনেক অনুপ্রেরণাদায়ক আসলে। তো তোমাদের কমেন্টগুলো আমাকে আরো বেশি শক্তি যোগায়, আমাকে কাজ করতে আরো বেশি উদ্বুদ্ধ করে। তো তোমরা হচ্ছে জানাবা যে কোথায় কি প্রবলেম আছে, যদি মনে হয় যে এই জায়গায় আপু আপনি আরেকটু ভালো করতে পারতেন, বা আপনি এই জায়গায় ভুল পড়িয়েছেন, বা তোমার যদি মনে হয় যে আপনি এই জায়গার মধ্যে আপু কি বলছেন আমরা কিছুই বুঝি না, জাস্ট কমেন্ট করে জানাবা। আমি ইনশাল্লাহ তোমাদের সবার কমেন্টের উত্তর দিব, ঠিক আছে? যদি ভালো লাগে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। নেক্সট আরেকটা ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।